জামালপুরে কমিউটার ট্রেনে ডাকাতের হামলায় 2 জন নিহতের ঘটনায় এখনও কেউ আটক হয়নি। অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে, জানালেন রেলওয়ে পুলিশ সুপার। লক্ষ্মীপুরে অধিকাংশ কমিউনিটি ক্লিনিকে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। স্বাস্থ্যকর্মীরা উপস্থিত না থাকায় ফিরে যেতে হয় রোগীদের। তারা ঠিকমতো খোলো না, সেবাটা পাওয়া যাচ্ছে না। 1 সপ্তাহ যাবৎ এখানে আসছি, কোনো রকম চিকিৎসা পাচ্ছি না। হাসপাতাল বদ্ধ থাকার কারণে আমরা চিকিৎসাও পাই না, ওষুধও পাই না। লালমনিরহাটে কেনা জমি দখলে নিতে চলাচলের পথ বন্ধ করে দিয়েছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। পণ্য আনানি ও শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে চরম ভোগান্তি। জয়পুরহাটের পুঞ্জুরিয়া গ্রাম পরিযায়ী পাখির অভয়ারণ্য। দিনভর মুখর থাকে কলকাকলিতে, প্রতিদিন ভিড় করছে মানুষ। 60 বছর পর ফেসবুকের মাধ্যমে পরিবার খুঁজে পেলেন রাজশাহীর বাগমারার কুদ্দুস মুন্সি। ব্রাহ্মণবাড়িয়ার শতবর্ষী মাকে দেখার অপেক্ষা। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে আপনাদের সাথে আছে হামিশা আল ইসলাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনে ডাকাতির ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, আটকও করা যায়নি কাউকে। পুলিশ অবশ্য ঘটনাস্থল পরিদর্শন করে আসার কথা শুনিয়েছে। বলছে 2 জন হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুতই আনা হবে আইনের আওতায়। নিহতদের স্বজনদেরও দাবি যথাযথ বিচার হোক হত্যাকারীদের। ট্রেনে বাড়ি ফেরার পথে ডাকাতের হামলায় প্রাণ হারানো সাগরের মা হানুফা বেগমের কান্না থামছে না। ছেলের শোকে কিছুক্ষণ পরপরই হারিয়ে ফেলছেন জ্ঞান। আমার ওই ছেলে আমার সবকিছু, আমার ওই ছেলে সংসার চালাইতো, আমার ছেলের বয়স 2টা মেয়ে বাচ্চা। আমার ছেলে ডাকাত তো না আসছে, এরকম কেরা করছে, আমি এটা সঠিক বিচার চাই। বৃহস্পতিবার ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনটি ময়মনসিংহের গফরগাঁও স্টেশন অতিক্রম করার পর ট্রেনের ছাদে থাকা যাত্রীদের উপর হামলা করে দুষ্কৃতিকারীরা। অস্ত্রের মুখে ট্রেনের ছাদে থাকা 15-16 জন যাত্রীর মোবাইল ফোন, টাকা পয়সা ছিনিয়ে নেয় তারা। এ সময় ডাকাতের হাতে প্রাণ হারায় জামালপুরের দেওয়ানগঞ্জের নাহিদ সদরের সাগর নামের 2 যাত্রী। ডাকাতের ছুরিকাঘাতে আহত হয় আরও একজন। ট্রেনের যাত্রীদের দাবি দ্রুত অপরাধীদের গ্রেফতার করে আনা হোক আইনের আওতায়, নিরাপদ করা হোক গুরুত্বপূর্ণ এই রেল রুট। 2 জন মানুষ মাইরা ফেলাইছে, তাই এর বিচার চাই। এরকম চিন্তাই হয় মাঝে মাঝে, কম্পিউটার মারধর করে বলে যে ওরা বলে যে ছাদ থেকে ফালাই দিব তোকে। যারা আছি আমরা প্রায় শুনি এই ধরনের ঘটনা ঘটছে ট্রেনে। আপনার এই মানুষকে অজ্ঞান করে তাদের সর্বস্ব মালামাল লুট করে নিয়ে চলে যায়। ডাকাতের ঘটনাস্থল সহ বিভিন্ন স্টেশন পরিদর্শন করেন রেলওয়ে ঢাকার পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন। তিনি জানান ঘটনার তদন্ত চলছে, প্রত্যক্ষদর্শীদের সাথে কথাও বলছেন তারা। যেহেতু এটা মামলা ক্রিমিনাল কেস এবং ইনভেস্টিগেশন হবে অ্যাকর্ডিং টু ল, এবং আশা করি যারাই এই ঘটনা ঘটিয়ে থাকুক তাদের আইনের আওতায় আনবো ইনশাল্লাহ। জামালপুর ঢাকা রেল রুটে প্রতিদিন 5 জোড়া আন্তনগর ট্রেন সহ 14টি ট্রেন চলাচল করে। প্রতিদিন এই রুটে যাতায়াত করে 30 থেকে 40 হাজার যাত্রী। সুমাইয়া আরিফিন, অর্নি, যমুনা নিউজ। ঘটনার সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে পর্যায়ে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শোয়েব হোসেন। শোয়েব, মামলা হয়েছে কি বা কাউকে আটক করা গেছে কিনা এখন পর্যন্ত, পুলিশ কি জানিয়েছে ব্যাপারে, সে সম্পর্কে আপনার কাছে বিস্তারিত জানতে চাই। শায়লা, এখন পর্যন্ত আসলে মামলা দায়ের হয়নি, আর আটকের কোনো খবর আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। পুলিশ সুপার যেটি জানিয়েছিল, তিনি যেটি বলেছেন যে ময়নাতদন্ত কার্যক্রম শেষ হওয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে, তারপরে তারা মামলা দায়েরের বিষয়টি করবেন এবং তারা এই ময়নাতদন্ত রিপোর্ট এবং পরবর্তী তদন্ত সাপেক্ষে আসলে কারা এই ঘটনার সাথে জড়িত আছে তারা সেটি খুঁজে বের করবেন। এই মুহূর্তে ময়নাতদন্ত কার্যক্রম চলছে এবং নিহতের যে স্বজন রয়েছেন তারা অপেক্ষা করছেন যে
ময়নাতদন্ত শেষ হওয়ার পরে পরিবারের কাছে নিহত 2 রেলযাত্রীর লাশ বুঝিয়ে দেওয়া হবে। এই প্রক্রিয়াতে এখন এই মুহূর্তে রয়েছে। আর পুলিশ সুপার আজকে গফরগাঁ থেকে শুরু করে গফরগাঁ, ময়মনসিংহ, পিয়ারপুর বেশ কয়েকটি স্টেশন তিনি পরিদর্শন করেছেন এবং তারা যেটি বলেছেন যে প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করছেন তারা। তারপরে তারা বিস্তারিত তদন্ত সাপেক্ষে আসলে যারাই এই ঘটনার সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করবেন। শায়লা, শোয়েব, ধন্যবাদ আপনাকে। লক্ষ্মীপুরে অধিকাংশ কমিউনিটি ক্লিনিকে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা মিলছে না এমন অভিযোগ উঠেছে। সপ্তাহের বেশিরভাগ দিনই কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ থাকছে বলে অভিযোগ স্থানীয়দের। চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হচ্ছে রোগীদের। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সিভিল সার্জন। প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চালু করা হয় কমিউনিটি ক্লিনিক। সপ্তাহে 6 দিন সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত কেন্দ্রগুলোতে সেবা দেওয়ার কথা। তবে লক্ষ্মীপুরে বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকেই ঠিকমতো সেবা মিলছে না বলে অভিযোগ। এই যেমন সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকটি গেল 1 বছর ধরে বেশিরভাগ সময়ই তালাবদ্ধ থাকে বলে জানিয়েছেন স্থানীয়রা। এই কমিটি ক্লিনিকে আজকে দীর্ঘদিন প্রায় 1 বছরের মতো এখানে কোনো চিকিৎসা দেওয়া হয় না। হাসপাতাল বন্ধ থাকার কারণে আমরা চিকিৎসাও পাই না, ওষুধও পাই না। আমাদের থেকে যেন 5টা টাকা থাকবো, আমরা সদর হাসপাতালে যাবো, সেই টাকাটাও আমাদের থেকে নাই। সদর উপজেলার শাকচর কমিউনিটি ক্লিনিকটিও বেশিরভাগ সময় তালাবদ্ধ থাকে বলে অভিযোগ এলাকাবাসীর। সেবা নিতে এসে ফিরে যেতে হয় রোগীদের। প্রায় সময় বদ্ধ থাকি। প্রায় সময় বলতে আমি গত 1 সপ্তাহ যাবৎ এখানে আসছি, কোনো রকম চিকিৎসা পাচ্ছি না। আমরা তো সবসময় সেবাটা হয় না, আমরা আইলে সবসময় বদ্ধ দিই। একই অবস্থা চর রমণীমোহন ইউনিয়নের করাতিরহাট কমিউনিটি ক্লিনিকের। সপ্তাহে 2-1 দিন দেখা পাওয়া যায় স্বাস্থ্যকর্মীদের। জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিকের চিত্র কম বেশি একই রকম বলে অভিযোগ স্থানীয়দের। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। আমরা জনগণ কোনোভাবে সেবা নিতে পারতেছি না, কারণ এটা দীর্ঘদিন যাবৎ বন্ধ। তারা সবসময় খোলা রাখতো, তাহলে সেবাটা পাওয়া যেত। এখন তারা ঠিকমতো খোলো না, সেবাটা পাওয়া যাচ্ছে না। নিয়ম অনুযায়ী সেবাকেন্দ্রে সপ্তাহে 6 দিন উপস্থিত থাকতে হবে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের। অভিযোগ আছে তাদের বেশিরভাগই সেবাকেন্দ্রে নিয়মিত নন। এসব বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সিভিল সার্জন। লক্ষ্মীপুরের 5 উপজেলায় কমিউনিটি ক্লিনিক আছে 176টি। এসব কেন্দ্রে চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধও দেয়া হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ। বরগুনায় বিস্কুটের কার্টুনের ভেতর থেকে উদ্ধার নবজাতকের চিকিৎসা চলছে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখনও তার পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানায় বৃহস্পতিবার মাঝরাতে পাথরঘাটার বিএফডিসি ঘাটের রাস্তার পাশে একটি দেয়ালের ওপর বিস্কুটের কার্টুনটি দেখতে পায় তারা। সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ভেতর থেকে উদ্ধার করে মুখে স্কচ টেপ আটা এক নবজাতককে পায়। শিশুটির সুস্থতা নিশ্চিতে পুলিশি হেফাজতে তাকে হাসপাতালে শিশু কেয়ারে রাখা হয়েছে। এগিয়ে চলছে পদ্মা সেতুর শেষ পর্যায়ে নির্মাণ কাজ। বসানো হয়েছে রোড স্ল্যাব, এখন চলছে সেতুর লাইটিং আর প্যারাপেট ওয়াল ও বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন। প্রকল্প পরিচালক জানান অক্টোবর থেকেই সড়কে শুরু হবে পিচ ঢালাই। স্বপ্নের পদ্মা সেতু এখন স্বপ্ন পূরণের পথে। দিন যত যাচ্ছে সেতুর অবকাঠামো ততই পূর্ণাঙ্গ হচ্ছে। দিন রাত তুমুল ব্যস্ততা শ্রমিকদের। গত মাসে শেষ হয়েছে সেতুর সবগুলো স্প্যানের উপর রোড স্ল্যাব স্থাপনের কাজ, যার মধ্য দিয়ে মাওয়া ও জাজিরা উভয় প্রান্তের সড়ক এক হয়েছে। এরপর থেকে পুরো সেতু জুড়ে বিচ্ছিন্নভাবে চলছে নানা কর্মকাণ্ড। নির্দিষ্ট সময়ের আগে রোড স্ল্যাব স্থাপন শেষ হওয়ায় কাজের গতি বেড়েছে আরও। লাইটিংয়ের ঢালাই কাজ চলতেছে, আমরা লাইটিংয়ের ল্যাম্পপোস্টের কাজ চলতেছে, ঠিক আছে, এটাই আমরা কাজ করতেছি। রিজার্ভ ফুলের কাজ শেষ হওয়ার পর আগামী মাস থেকে শুরু হবে ফ্রিজ ঢালাইয়ের কাজ। 30 মিটার পর একটা করে লাইটিং ব্লেস্টারের কাজ হইতেছে। আপনার এরকম যদি 30 মিটার পর যে গতিতে কাজ চলতেছে, আপনার বেশি সময় লাগবে না। পদ্মা সেতুর প্রকল্প পরিচালক জানান অক্টোবর থেকে শুরু হবে পিচ ঢালাইয়ের কাজ। এছাড়া বিদ্যুৎ সঞ্চালন লাইন, প্যারাপেট ওয়াল সহ নানা কাজের ব্যস্ততা এখন সেতু নির্মাণ যজ্ঞে। মেইন ব্রিজের মধ্যে কাজ বাদ আছে, আমরা যেটা সাধারণভাবে রেলিং আমরা বলি প্যারাপেট ওয়াল, মিডিয়ান,
এই কাজের পরপরই আমাদের আসবে একটা ওয়াটারপ্রুফ মেমব্রেন, তার উপরে হবে অ্যাসফল্টের 2টা লেয়ার, তার পিছনে আসবে আমাদের রোড মার্কিং, সাইন সিগন্যাল, স্ট্রিট লাইট, এগুলো আসবে। আর কিছু কিছু কাজ বাদ আছে, আমাদের মুভমেন্ট জয়েন্ট আছে, এই বিয়ারিং টেয়ারিং, এগুলো ছোটোখাটো জিনিস আছে, এগুলো মেইন রোডওয়ের পার্টে। কাজের চ্যালেঞ্জ বিবেচনায় আর কোনো বড় ধরনের প্রতিবন্ধকতা নেই বলেও জানান সেতু কর্তৃপক্ষ। পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ পর্যায়ে, আগামী বছরেই উদ্বোধন হতে যাচ্ছে। এর ফলে শুধু দুই পারের মানুষেরই নয়, সারা দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার সমাপ্তি ঘটবে। কাজী মনিরুজ্জামান, পদ্মা সেতু এলাকা, জাজিরা, শরীয়তপুর। লালমনিরহাটে নিজেদের জমি দখলে নিতে দীর্ঘদিনের চলার পথ বন্ধ করে দিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেড। এতে বিপাকে পড়েছেন স্থানীয়রা। দীর্ঘ পথ ঘুরে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে চরবাসীকে। উৎপাদিত পণ্য আর রোগী আনা নেওয়াও মারাত্মক ভোগান্তি হচ্ছে তাদের। রাস্তাটি খুলে দিতে সরকারি বিভিন্ন দপ্তর আর জনপ্রতিনিধিদের জানালেও নির্বিকার প্রশাসন। এতদিন যে রাস্তা স্কুলে যাতায়াতের জন্য ব্যবহার করেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শৈলমারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা, সে পথ কাঁটাতারে বন্ধ। এতে চরম ভোগান্তিতে চরাঞ্চলের মানুষ। 2.5 কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে তাদের। ঘুরতে এদিক দিয়ে আমাদের গেতে মনে করেন যে আধা ঘন্টা লাগতো, সেখানে এখন 2 ঘন্টা লাগবে। আগে তো সোজা আসলে রাস্তা না, এখন ওই সোজা রাস্তাটা আমার মন্দির দিচ্ছে। এমনিতে অনেক দূর রাস্তা, আবার রাস্তাটা আমাদের সোজা রাস্তাটা না থাকাতে আমাদের আবার ঘুরে আসতে হবে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ উৎপাদনের নামে জমি কেনা প্রতিষ্ঠান ইন্ট্রাকো সোলার পাওয়ার এই প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। একসময় উপজেলা সদরের সাথে চরবাসীর সরাসরি যোগাযোগের রাস্তা ছিল এটি, কিন্তু সোলার বসানোর কাজে তা বন্ধ করে দেওয়া হয়েছে। সোজা রাস্তা ছিল, এখন এই যে ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেড এসে আমাদের সোজা রাস্তার দিকে বন্ধ করে দিয়েছে। তারপরেও কাঁটাতারের বেড়ার ফাঁক দিয়ে আমরা যাওয়া আসা করতাম, কিন্তু এখন আজকে এসে দেখি যে কাঁটাতারের বেড়াটাও বন্ধ করে দিচ্ছে। রাস্তাটি খুলে দিতে সরকারি বিভিন্ন দপ্তর আর জনপ্রতিনিধিকে জানানো হলেও প্রতিকার মেলেনি। উল্টো কাঁটাতারের ফাঁক গলে যাতায়াত বন্ধ করায় তৎপর প্রতিষ্ঠানটি। এখানে হেলিকপ্টার নামে তো, যে লোকজন অনেকে যাতায়াত করে, কেউ মানে না, এই কারণে ওরা বন্ধ করে দিতে হবে। আমরা তো কর্মী, আমাদের যেটা বললে আমরা ওটা করতে হবে। এ বিষয়ে ইন্ট্রাকোর দায়িত্বরত কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। স্কুলে যাতায়াতের বিষয়টি সুরাহার চেষ্টা করছে উপজেলা শিক্ষা অফিস। শিক্ষক সহ স্থানীয় জনগণকে প্রায় 2.5 কিলোমিটার দূরে ঘুরে তারা যাচ্ছে। এখন হচ্ছে যে বিদ্যালয়ে শিক্ষকগণের যাওয়ার যে পথটা, সেই পূর্বের পথটা খুলে দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। স্কুল ছাড়াও এই রাস্তা দিয়ে অসুস্থ রোগী যাতায়াত আর উৎপাদিত ফসল বাজারে আনা নেওয়া করত চরবাসী। আমিন বাবু, যমুনা নিউজ। পাখি ভালোবাসেন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে, আর সেই পাখি যদি হয় পরিযায়ী তাহলে ভালোবাসার মাত্রাটা আরও বেশি। জয়পুরহাটের আক্কেলপুরের পুন্ডুরিয়া গ্রামের পাখির অভয়ারণ্য এখন মুখরিত পাখির কলরবে, আর তা দেখতেই দূর দূরান্ত থেকে ছুটে আসছে নানান বয়সী মানুষ। পুন্ডুরিয়া গ্রামের নাম এখন সবারই জানা, কারণ একটাই, বিভিন্ন জাতের পাখির জমায়েত এখানে। মন জুড়াতে সকাল বিকাল ছুটে আসছেন পাখি প্রেমিকরা। বক থাকে, আতচুরা থাকে, পানি কাউর, এই সকল আমার থাকে আমার পুকুরে। পাখির জন্য রয়েছে গ্রামবাসীর ভালোবাসা, আর তাই পাখিরাও যেন আপন করে নিয়েছে পুন্ডুরিয়া গ্রামটিকেও। বক, আতচোরা, পানি কাউর, ডাক, অনেক অনেক পাখি আছে, মানে এখানে গুণে শেষ করা যাবে না, এতটুকু পাখি আছে। পানি কাউর প্রথমে বাচ্চা তুলে যাওয়ার পরই এলা আসে, জ্যৈষ্ঠ মাসে এলা আসে, কার্তিক মাস পর্যন্ত থাকে। বক, পেঁচা, পানকৌড়ি, ডাহুক সহ দেশীয় পাখির সাথে সখ্যতা শামুকখোলের। বর্ষার আগে শামুকখোলের আগমন আর শীতের আগে বাচ্চা ফুটিয়ে চলে যাওয়া, এভাবেই চলছে যুগ যুগ ধরে। পাখির কলরব আর খেলা করার দৃশ্য মাতিয়ে তুলছে পাখি প্রেমিকদের। এখানে আসলাম, অনেক পাখি, তো ছোট জায়গা হিসেবে পাখিতে খুব ভালো লাগলো। আমাদের এখানে অনেক রকম পাখি আছে, পাখি দেখতে খুব ভালো লাগে। অতিথি পাখি আছে, মানে বাগদুর আছে, বক আছে, বিভিন্ন ধরনের পাখি এখানে আছে। দেখে একবারে মনটা খুব ভালো লাগলো। তবে প্রাকৃতিক এই অভয়ারণ্য রয়েছে অবহেলায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, পাখি কলোনি উন্নয়নে কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইউনিয়ন পরিষদের বাজেটের অর্থায়নে আমরা একটি প্রকল্প এখানে গ্রহণ করব, যে প্রকল্পের মাধ্যমে এখানে মানে যারা দর্শনার্থী আসবেন তাদের বসার যাতে আমরা ব্যবস্থা করতে পারি, এবং যে পায়ে হাঁটার যে পথগুলো রয়েছে পথটিকে যাতে আমরা
সুন্দর করতে পারি, এরকম কিছু পরিকল্পনা আমাদের আছে। পুন্ডুরিয়া গ্রামের প্রায় সব গাছে পাখির আবাস, তাদের কোলাহল গ্রামকে দিচ্ছে নতুন এক ছন্দ। পুন্ডুরিয়ার এই মণ্ডলপাড়া গ্রামে পাখির বসবাস প্রায় 100 বছর ধরে। বিভিন্ন প্রজাতির পাখির সাথে কয়েক হাজার শামুকখোল পাখিও বাসা বেঁধেছে এক যুগ থেকে। পাখির কলকাকুলিতে যে এখানকার মানুষের যেমন ঘুম ভাঙে, তেমনি ঘুমও আসে তাদের পাখির শব্দ শুনেই। আব্দুল আলিম, যমুনা নিউজ, জয়পুরহাট। রাজশাহী মেডিকেল কলেজের সামনে গাছ কেটে ফেলায় সেখানে বাসা করে থাকা শতাধিক শামুকখোল পাখির বাচ্চা মারা গেছে। এই নিয়ে বেশ সমালোচনা হয়। সেখানকার সবশেষ তথ্য জানবো সহকর্মী মধুত রানার কাছ থেকে। সরাসরি তিনি আমাদের সাথে পরিচয় যোগ দিচ্ছেন। রানা, সেখানকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেটি জানতে চাই। পাখিগুলোর আবাস কি শেষ পর্যন্ত রক্ষা করা গেছে কিনা সে সম্পর্কে জানাবেন। শালা, পাখির আবাসস্থল রক্ষা করা গেছে, তবে খুব বেশি পরিমাণের যে পাখির এখানে ছিল সেই চিত্র কিছুটা অনুপস্থিত। আমি রয়েছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে যে শামুকখোল পাখি, সেই শামুকখোল পাখি রয়েছে এবং আপনি জানেন যে সময় এখানে গাছ কাটা হয়েছিল এবং শতাধিক পাখির যে বাচ্চা সেটি মারা গিয়েছিল। এখন কিন্তু সেই বাচ্চাগুলো উঠতে শিখেছে এবং তারা কিন্তু পূর্ণ বয়স্ক হয়েছে, যার কারণে প্রত্যেকটি গাছে গাছে কিন্তু পাখিগুলো রয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এই পাখিগুলোর একটু যদি অতীত ইতিহাস বলি, প্রায় 8 বছর আগে এই শামুকখোলগুলো রাজশাহীর যে কেন্দ্রীয় কারাগার রয়েছে সেখানে যে এলাকাটি রয়েছে সেই এলাকায় ছিল। এরপর যখন সেখানে একটি কারা অধিদপ্তরের জন্য সেখানে ভবন নির্মাণ করে, তখন পাখিগুলো এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসে, অর্থাৎ 2019 সালে। এরপরে এই মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে যতগুলো গাছ রয়েছে সেখানে তারা পাখির বাচ্চা উৎপাদন করেন এবং সেখানে পাখির বাসা করেন। এর এক পর্যায়ে প্রথম দফায় 2000 সালে এখানে গাছের যে ডালপালাগুলো ছিল সেগুলো কেটে ফেলা হয়, ফলে যে পাখির পরিমাণ সেটি কমে যায়। এরপরে সম্প্রতি গত মাসের 4 তারিখে এখানে যে গাছ কাটা হয় তার ফলে শতাধিক পাখির মৃত্যু হয়। এরপর 7 তারিখে বন বিভাগের পক্ষ থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে বা বিরুদ্ধে 3 কোটি টাকার একটি মামলা করা হয় এবং সেই মামলায় বলা হয় যে পাখির মৃত্যু এবং গাছ কাটার ফলে পাখির যে বাসস্থানের এবং পরিবেশের ক্ষতি হয়েছে তার 3 কোটি টাকা ক্ষতিপূরণ তারা বন বিভাগ চেয়েছেন। এরপরে সেই মামলাটি এখন বর্তমানে বোয়ালিয়া থানা তদন্ত করছেন, তদন্ত শেষে তারা প্রতিবেদন দিবেন। অন্যদিকে পরিবেশ অধিদপ্তর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ করা হয়েছে যাতে তারা কোনোভাবেই পাখির বাসস্থান ধ্বংস না করেন এবং পাখির যে নিরাপদ অভয়াশ্রম হিসেবে এটি আপনা আপনি গড়ে উঠেছে সেটি যেন রক্ষার চেষ্টা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে তারা চেষ্টা করবেন এরপর যেসব গাছে পাখির বাসাগুলো রয়েছে এবং যেখানে পাখি সবসময় থাকে সেটি তারা রক্ষা করার চেষ্টা করবেন। আসলে আপনাকে জানিয়ে রাখি যে এখানে 9 প্রজাতির পাখি থাকে। মূলত এখানে শামুকখোল থাকে, বক থাকে, পানকৌড়ি থাকে, চড়ুই পাখি থাকে এবং একই সাথে কাক পাখির বাসা রয়েছে। এখানে সকাল থেকেই আসলে পাখির যে কিচির বিচির এবং তাদের যে কলরব সেটি শুনে আসলে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা মোহিত। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলেন যে এখানে বেশি পরিমাণ পাখি থাকার কারণে যারা এখানে চিকিৎসাধীন থাকেন তারা অনেকেই বিরক্ত হন। আমরাও কথা বলেছিলাম এখানকার যারা রুগীর স্বজনরা থাকেন বা এখানে রুগী ভর্তি থাকেন, তারা যেটি বলছেন যে সকালবেলা কিংবা এই সন্ধ্যাবেলা পাখির যে কলরব সেটি শুনে আসলে তারা মোহিত হন। সেটি আসলে বিরক্তিকর পর্যায়ে এখন পর্যন্ত পৌঁছেনি। হাসপাতাল কর্তৃপক্ষ, বন বিভাগ এবং পরিবেশ অধিদপ্তরের কাছে তারা বলেছেন যে তারা চেষ্টা করবেন এখানে যে পাখিগুলো রয়েছে সেই পাখিগুলো যাতে কোনোভাবেই তাদের বাসস্থান না হারায়। আমরা কথা বলেছিলাম এখানকার যারা পাখি, বন এবং পরিবেশ নিয়ে কাজ করেন তাদের সাথে, তারা যেটি বলছেন যে হাসপাতাল চত্বরে 2 দফায় গাছ কাটার পরেও এখানে পাখিগুলো রয়েছে। আসলে তাদের আর নতুন কোনো এলাকায় যে সেখানে বাসস্থান গড়া বা সেই এলাকায় পাখির অভয় আশ্রম হিসেবে থাকার যে পরিবেশ সেটি নেই, যার কারণেই বাধ্য হয়ে এখানে রয়েছে। এখন যদি এখানে নতুন করে কোনো গাছ কাটা হয় কিংবা এই পাখিগুলোকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় সেক্ষেত্রে তারা বাসস্থান হারাবেন এবং সে কারণেই এখানকার যারা বন্য এবং পাখিপ্রেমী রয়েছেন তাদের দাবি এরপরে যেন আর কোনোভাবেই এখানে গাছ না কাটা হয়। শায়লা, রানা, ধন্যবাদ আপনাকে। পাবনায় পুলিশ দেখে পালানোর সময় পড়ে গিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত 9টার দিকে পাবনা সদরের মালিগাছা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান বাজারের পাশে নিজ বাড়িতে দীর্ঘদিন ধরেই মাদকের আখড়া গড়ে তুলেছিলেন মাদক ব্যবসায়ী মুজিবুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালায় পুলিশকে দেখে বাড়ির পেছন দিয়ে পালিয়ে যান মুজিবুর। কিছুদূর গিয়ে হঠাৎ মাটিতে পড়ে যান তিনি। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে মুজিবুর। পুলিশ জানায় মুজিবুর তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
আত্মীয়ের সাথে বেড়াতে এসে 10 বছর বয়সে হারিয়ে যান। এরপর 7 বছর ধরে খুঁজে ফিরছেন পরিবারকে। নানাভাবে চেষ্টা করেও রাজশাহীর বাগমারার আব্দুল কুদ্দুস মুন্সি পাননি কারো সন্ধান। সম্প্রতি ফেসবুকে তার হারিয়ে যাওয়ার গল্প পোস্ট করার পর হদিস মিলেছে পরিবারের। কুদ্দুস মুন্সি কথাও বলেছেন তার শতবর্ষী মায়ের সাথে এখন অপেক্ষা মহামিলনের। সামনাসামনি ছুঁয়ে দেখার তর্স হয়েছে না মা ও ছেলের। 70 বছর বয়সী আব্দুল কুদ্দুস মুন্সি, যার জীবনের 60টি বছর কেটেছে পরিবারকে খুঁজতে। কুদ্দুস মুন্সি জানান, 10 বছর বয়সে পুলিশ সদস্য ফুপার সাথে ব্রাহ্মণবাড়িয়া থেকে রাজশাহীর বাগমারায় বেড়াতে এসে হারিয়ে যান তিনি। ছোট্ট কুদ্দুস সে সময় কাউকে বলতে পারেনি গ্রামের নাম বা বাড়ির ঠিকানা। একটু বড় হয়ে অনেক খোঁজাখুঁজি করেও মেলেনি পরিবারের সন্ধান। তারপর অনেকটা বাধ্য হয়েই থিতু হন বাগমারার বারুইপাড়া গ্রামে। একদিন 2 দিন 3 দিন মানে আচ্ছা হিংসা আসছিলাম সাথে গেলে থাকে উঠে থেকে দিয়ে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার যন্ত্রণা বুকে চেপে সেই কৈশোর থেকেই তাদের খুঁজে ফিরছিলেন কুদ্দুস। দিন 10 আগে পরিচিত জনের ফেসবুক আইডি থেকে তুলে ধরেন তার হারিয়ে যাওয়ার গল্প। এতেই মেলে পরিবারের হদিশ। তার একটা ভিডিও করি, সেখানে আমি যারা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশেষ করে আমার ফেসবুক ফ্রেন্ড আছে তাদেরকে আহ্বান জানাই যে আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং চেষ্টা করবেন যে বাড্ডা গ্রামের যদি কেউ থাকে সে অন্তত খোঁজ করার, যে বাপের নাম কালু মুন্সি। দীর্ঘ 60 বছর পর ফেসবুকের কল্যাণে আবারও পরিবারকে খুঁজে পাবার আনন্দ বেড়েছে কয়েক গুণ। কারণ এখনো জীবিত আছেন কুদ্দুসের শতবর্ষী মা। বাবা কুদ্দুস, আমার সাথে কথা করে বাবা, তোর নাম কুদ্দুস বাবা, তুই আমার। শনিবার ব্রাহ্মণবাড়িয়া সদরের বাড্ডা গ্রামে যাওয়ার কথা আব্দুল কুদ্দুসের। অর্ধ শতাব্দী পর দেখা হবে মা ছেলের। এর চেয়ে বড় সুখানুভূতি তাদের আর কি হতে পারে। জোহরা সেতু, যমুনা নিউজ। টাঙ্গাইলের কালীহাতিতে ট্রাক, কাভার্ড ভ্যান ও বাসের ত্রিমুখী সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 10 জন। বেলা 11:30 থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ধুলা টেঙ্গুর এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মফিজ এগ্রো ফুডসের একটি ট্রাক উত্তরবঙ্গে যাচ্ছিল। ধলাটঙ্গুর এলাকায় পৌঁছলে একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকটি। একই সময় পাবনা থেকে জামালপুরগামী নাইফ পরিবহনের একটি বাসের সাথেও সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান 1 জন। আহতদের মধ্যে 3 জনকে নেওয়া হয় সদর হাসপাতালে। পরে 1 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গেল কয়েক বছর পাট চাষ করে লোকসান গুনতে হয়েছে মেহেরপুরের চাষিদের, কিন্তু চলতি বছর লাভের মুখ দেখছেন তারা। খুচরো ব্যবসায়ীরা বলছেন, সিন্ডিকেট করে পাটের দাম না কমালে চাষিরা লাভবান হবে। এখন মজুত করে পরবর্তী বিক্রির পরামর্শ দিচ্ছেন স্থানীয় কৃষি বিভাগ। সোনালী আঁশের দেশ বাংলাদেশ, কিন্তু গেল কয়েক বছর পাটের ন্যায্য মূল্য না পাওয়ায় অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন চাষ থেকে। তবে চলতি বছরে দাম ভালো পাচ্ছেন চাষিরা। পাট জাগ দেওয়ার কোনো আমাদের এলাকায় কোনো ব্যবস্থা নেই। জাগ দেওয়ার জন্য যে সরকারি যে জলাশয়গুলো আছে আমাদের এলাকায়, সরকার কিংবা সরকারের আমলারা আজ সেগুলো বরাদ্দ দিয়েছে। বর্তমান যখন পাটের দাম আমাদের তো পোষাইছে না, 17-18 টাকা মন, আমাদের লেবার খরচে খেয়ে ফেলছে। আমাদের এখন কি করবো, এখন আমাদের আগামীতে মনে হয় পাট আর করবো না। পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় এবার ভালো ফলন হয়েছে। মন প্রতি পাট বিক্রি হচ্ছে 2000 টাকা থেকে 2200 টাকা পর্যন্ত। বাজার স্থিতিশীল রাখার দাবি চাষিদের। গত বছরের তুলনায় এবছরে পাটের দাম আছে মোটামুটি ভালো, চাষির চাহিদা অনুযায়ী মোটামুটি বিক্রি করতে পারছে ভালো। দাম কিন্তু গত বছর থেকে চাষিরা খুব বেশি পাচ্ছে, না অনেক বেশি পাচ্ছে, চাষিরা খুব আনন্দ দিয়ে আসে। কিন্তু আমরা পাট বেচার বর্তমানে আমাদের কোনো জায়গা নেই, কোনো শিবার পাট কেনে না, বাংলাদেশের মিলগুলা বন্ধ। স্থানীয় সরকারি জুট মিলটি এখন বন্ধ, তাই মজুতকৃত পাট বিক্রির সময় লোকসানের মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। কৃষি কর্মকর্তারা বলছেন, এখনও পাটের দাম বেশ ভালো, মজুত করে পরবর্তীতে বিক্রির পরামর্শ দিচ্ছেন। আমরা কৃষকদেরকে বলছি যে পাট কেটেই সঙ্গে সঙ্গে বাজারে বিক্রি না করার জন্য, সেটাকে ভালোভাবে সংরক্ষণ করার জন্য। তাহলে বাজারের অবস্থা বুঝে পাট যদি বিক্রি করে কৃষকরা, তাহলে যথেষ্ট লাভবান হবে। চলতি বছরে জেলায় 20,000 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে।
পাটের ন্যায্য মূল্য পেতে আধুনিক উপায় জাগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। রাজবাড়ীর পাংশার মুছিদাহ এলাকায় কাদের বিলে চলছে বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা। সকাল 10টা থেকে শুরু হয়ে প্রতিযোগিতা চলে বিকেল 5টা পর্যন্ত। অংশ নেন কয়েকশো শৌখিন মাছ শিকারী। জলাশয়ে দেশীয় বিভিন্ন প্রজাতির কার্প জাতীয় মাছ আছে। প্রতিযোগিতাকে ঘিরে বিল এলাকায় তৈরি হয়েছে উৎসবের আমেজ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ হয়েছে 20 টাকা। টিকিট বিক্রির টাকা দান করা হবে স্থানীয় মুছিদাহ এতিমখানায়। বৈশ্বিক জলবায়ু কার্যক্রম দিবস উপলক্ষে বরিশালে জলবায়ু অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিনিয়তই অক্সিজেন কমতে থাকায় হুমকির মুখে গোটা বিশ্ব, এমন মন্তব্য করেন বক্তারা। বলেন এর ফলে বাড়ছে নানা রকম প্রাকৃতিক দুর্যোগও। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি তোলেন তারা। এর আগে নগরের সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রতীকী সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। বরিশাল বিভাগীয় প্রশাসন ও ইউনিসেফের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করে অ্যালায়েন্স ফর ইউথ অ্যান্ড ডেভেলপমেন্ট নামে একটি সংগঠন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আপনার জীবনে কি ঘটেছিল, কি ঘটছে আর কি ঘটতে যাচ্ছে তা সবই জানতে পারবেন দুটি ডিম দিয়ে। তবে এর জন্য যেতে হবে চট্টগ্রামের জিনের বাদশাহ মান্নান বাবুর দরবারে। নানা মাধ্যমে এমন আধ্যাত্মিক শক্তির সন্ধান জেনে যারা তার দরবারে গিয়েছিলেন তারা সকলেই হয়েছেন প্রতারিত। সবশেষ এক প্রবাসীর শত্রুকে সুদূর সৌদি আরব থেকে জিন চালান দিয়ে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়ে হাতিয়ে নিয়েছে 28.5 লাখ টাকা। আর এটাই ছিল চক্রটির শেষ প্রতারণা, কারণ জিনের বাচ্চা সহ চক্রটির 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উনি জিনের বাদশা, এভাবেই শরীর ঝাঁকিয়ে জিন হাজির করাতেন তিনি। নাম আব্দুল মান্নান হলেও পরিচিতি ছিল মানুষরূপী জিনের বাদশা হিসেবে। অসাধ্যকে সাধন আর ডিম ফাটিয়ে বলে দিতেন ভূত ভবিষ্যৎ। জিনের মাধ্যমে তোমার এটা সমাধান করে দিয়ে হয়ে গেছে 1200 1,500 জাঁ দিল। শরীর অভাবী মানুষ, গরিব মানুষ। তার এই আধ্যাত্মিক শক্তির প্রচারণা চালাতেন ছেলে রিজভি ও আবু তৈয়ব। দোকান থেকে 2টা ডিম নাও, ডিম দুটোটা আইনে দিছি, আমাকে বলছে যে উজু করো। আমি যখন উজু করেছি ডিমটা ভাঙছে, ভাঙার পর একটা পুতুল, একটু চুল, 2টা কাটা। এই প্রচারণায় প্রলুব্ধ হয়ে জিনের বাদশার দরবারে হাজির হয়েছিলেন প্রবাসী এই ব্যবসায়ী। সৌদি আরবে এক প্রতারকের খপ্পরে পড়ে হারিয়েছেন 35 কোটি টাকা। সে টাকা তুলতেই এই জিনের বাদশাকে দিয়েছিলেন 28.5 লাখ টাকা। আমাকে ফটোশুটের মধ্যে সে দেখায় যে জানি কিরাম বলে যে কতগুলি ছায়া দেখাইতো, বলতো যে দেখো ছায়াগুলো জিনের ছায়া, এগুলো জিনেগুলোর মাধ্যম দিয়ে আমি কি আমি বাংলাদেশের মধ্যে তোমার সম্পদ সহকারে নিয়ে আসবো। তবে প্রবাসীর এই বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করে ফেরারি হতে পারেনি চক্রটি। ধরা পড়েছে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের হাতে। সেই লোকগুলোকে বিদেশ থেকে এখানে চলে আসবে, জিনের মাধ্যমে সে এখানে হাজির করাবে এবং তার সমস্যার সমাধান করে দিবে। বিভিন্ন তাবিজের কথা বলে, জিনের কথা বলে, হাজিরের কথা বলে, এই কৌশলগুলো সে অবলম্বন করে দেয়। কথিত এই জিনের বাদশার গ্রেপ্তারের খবর শুনে থানায় হাজির হয় এই চক্রের হাতে প্রতারিত বেশ কয়েকজন। 5-6 মাস, 1 বছরের মধ্যে দেখতেছি প্রায় 10-15 জন লোকের হয়রানি করছে, তাও লাখ লাখ টাকা দিয়ে হয়রানি করছে, অল্প টাকা না। অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় আদালত কারাগারে পাঠায় চক্রের 3 সদস্যকে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। নগর নিয়ামতপুরে আয়োজন করা হয়েছে তাল পিঠা উৎসব। বাহারি স্বাদের পিঠার স্বাদ নিচ্ছেন আয়োজনে উপস্থিত লোকজন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শফিক ছোটন। সরাসরি যেতে চাই তার কাছে। শফিক, এই মুহূর্তে সেখানকার আয়োজন কোন পর্যায়ে রয়েছে সে সম্পর্কে জানতে চাই আপনার কাছে। শাইলা, আসলে বলা চলে যে একেবারে প্রাণের উৎসবে পরিণত হয়েছে এই তাল পিঠার উৎসব। আমি বলে রাখি যে নিয়ামতপুরের ঘুঘুডাঙ্গায় যে তাল গাছের সারি রয়েছে ঐতিহ্যবাহী, সেই তাল গাছকে ঘিরেই আজকের এই পিঠা উৎসব। মূলত তাল এবং তালের যে পিঠাগুলো হয় এই বরেন্দ্র অঞ্চলের ঐতিহ্যকে তুলে ধরে সেই পিঠার একটা প্রাতিষ্ঠানিক রূপ আজকে পেতে যাচ্ছে। এবং আপনি যদি দেখেন যে
এই তালপিঠার উৎসবকে ঘিরে আসলে এখানে মেলায় পরিণত হয়েছে। এই অঞ্চলের যারা বাসিন্দা তারা কিন্তু এখানে এসে উপভোগ করছেন, বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান হচ্ছে। তালপিঠার পাশাপাশি তৈজসপত্র এবং বিভিন্ন রকমের যে মানুষকে বিনোদন দেওয়ার যে বিষয়গুলো থাকে, গ্রামীণ ঐতিহ্য, সেগুলো আসলে এখানে তুলে ধরা হচ্ছে এবং প্রদর্শন করা হচ্ছে। একই সাথে আমি যদি একটু দেখাই যে একেবারে হারিয়ে যাওয়া, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া যে বায়োস্কোপ, সেই বায়োস্কোপ খেলা এখানে আনা হয়েছে। মানুষ সেই বায়োস্কোপ খেলা উপভোগ করছে। আমি যদি আমার ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি, শায়লা, আপনি দেখবেন যে সেই বায়োস্কোপ খেলার দৃশ্য একটু দেখাই। আমি যদি একটু সামনের দিকে যাই তাহলে তিনি কি বলছেন একটু শোনার চেষ্টা করি। আপনি দেখলেন যে আসলে গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়ার একটি বিনোদন ব্যবস্থা বায়োস্কোপ, সেটিও এখানে এসেছে। অর্থাৎ তাল পিঠার উৎসব এখন প্রাণের উৎসবে পরিণত হয়েছে। এটি একদিনের আয়োজন, কিন্তু আমরা মনে করছি বা আয়োজকরা মনে করছেন হয়তো এই মেলা আরো 2 থেকে 3 দিন থাকবে। সঠিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে।